গুড়িয়ে দেয়া হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়ি। ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা বিক্ষুব্ধ ছাত্র জনতা। পুরো পৃথিবীর জন্য এটা একটা শিক্ষা যে যেই স্বৈরশাসক হবে তার এই অবস্থা এমন হয়। স্বৈরাচারী হাসিনার যে কার্যকলাপ তার পরিপ্রেক্ষিতে জনরোষে আজকে এর পরিণতি। যখন আসনে বসবে তারা জানি অন্ততপক্ষে ফ্যাসিবাদ কায়েম না করে। এটা হিউম্যান নেচার, আমরা এটাকে কোনোভাবে এটা আমরা ছেড়ে দিতে পারবো না। জেলায় জেলায় বুলডোজার কর্মসূচি। ওবায়দুল কাদের, হানিফ, হেলাল, তোফায়েল, সাদিক সহ দেশের বিভিন্ন স্থানে সাবেক এমপি, মন্ত্রী, মেয়রদের বাসভবন তছনছ। আমাদের এই আন্দোলনটা হচ্ছে ফ্যাসিবাদকে আবার আরেকবার লাল কার্ড দেখানো। তাদের ভয়তে অনেকে খুলনা শহরে থাকতে পারতো না। ওবায়দুল কাদের বিগত 16 বছর পুরো বাংলাদেশের মানুষের উপরে নির্মম অত্যাচার করেছেন। আমাদের কথা বলার অধিকার, আমাদের ভোটাধিকার এরা কেড়ে নিছে। এখন জনগণের দেখতেছেন আপনারা তাদের যে রাগের বহিঃপ্রকাশ এটা প্রকাশ করতেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনায় ভারতের হস্তক্ষেপ আছে কিনা খতিয়ে দেখার পরামর্শ বিএনপি নেতা হাফিজের। নিষিদ্ধ ছাত্রলীগের বিচার দাবিতে ছাত্রদলের মিছিল। যানজট কমানোর আশায় রাজধানীতে চালু হলো কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস। বিভিন্ন রুটে চলবে ২১ কোম্পানির ২৫০০-এর বেশি গোলাপি রঙের গাড়ি। এবং বিপিএল ফাইনালের টিকিট নিয়ে কাড়াকাড়ি। মিরপুরের কাউন্টারে হাজারো মানুষের লাইন। কালোবাজারের অভিযোগ সমর্থকদের, নিরাপত্তায় পুলিশ, সেনাবাহিনী। গুড়িয়ে দেয়া হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি। ফ্যাসিবাদের চিহ্ন না রাখার ঘোষণা দিয়ে বুলডোজার কর্মসূচি চলছে বিক্ষুব্ধ ছাত্র জনতার। স্বৈরাচারীর প্রতীক আখ্যা দিয়ে এই ভবন ভেঙে ফেলায় সন্তুষ্ট তারা। একই সঙ্গে জায়গাটি জনকল্যাণে ব্যবহার করার দাবি জানানো হয়। জুলাই হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করার তাগিদও দেন ছাত্র জনতা। ধানমন্ডি ৩২-এর ১০ নম্বর বাড়ি, যে ভবনের সামনের রাস্তাতেও প্রবেশ করতে পারতেন না সাধারণ মানুষ। তার ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে উল্লাস ছাত্র জনতার। বুধবার রাত ৮টা থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হতে থাকেন। এরপর রাত ১১টা থেকে এক্সক্যাভেটর দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। রাতভর চলে ভাঙার কাজ। সকালে বাড়ে কাজের গতি। অর্ধেকের বেশি অংশ গুঁড়িয়ে দিয়ে চলে যায় এক্সক্যাভেটরটি। আবারও অন্য একটি এক্সক্যাভেটর এনে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হবে ভবনটি। স্বৈরাচারীর প্রতীক আখ্যা দিয়ে এই ভবন ভেঙে ফেলায় সন্তুষ্ট ছাত্র জনতা। আজকে যেভাবে শেখ হাসিনা আস্থা করে পতিত হয়েছে, এখন পরবর্তীতে কেউ না কেউ ক্ষমতায় তো আসবে। তারা জানি এই শিক্ষা থেকে তারা জানি অন্ততপক্ষে ফ্যাসিবাদ কায়েম না করে। আমরা আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমাদের দেশের স্বাধীনতাকে আমরা অক্ষুণ্ণ রাখার জন্য যখন যেটা প্রয়োজন সেটাই সিদ্ধান্ত নেব এবং ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আমাদের কষ্টের টাকা, আমাদের বাবা মায়ের কষ্টের টাকা যেভাবে তারা নিয়ে গিয়েছে, মানুষের অনেক ক্ষোভ রয়ে আছে এটার মধ্যে। আন্দোলন থেকে ১ নাম্বার তার ফাঁসি চাইতে হবে। ফাঁসি ছাড়া কোনো পথ নাই। যে গণহত্যা করছে এত কোনো মাপ পাওয়ার কিছু নাই। আগামীতে কেউ যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে, এ কারণে স্বৈরাচারীর সব প্রতীক ধ্বংস করার দাবি সাধারণ মানুষের। একই সঙ্গে জায়গাটি জনকল্যাণে ব্যবহার করা, জুলাই হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করারও তাগিদ তাদের। যেই মানুষের আত্মসাৎ করবে, মানুষের সম্পদ নষ্ট করবে, দেশকে বিপদে ফেলবে, তার এই অবস্থা এমন হয়। আজকে ইতিহাসের সাক্ষী হতে আসলাম, কারণ হয়তো একদিন আমাদের ছেলেমেয়েরা এগুলো বইতে পড়বে, তখন হয়তো তাদেরকে বলতে পারবো যে না, আমি ওখানে ছিলাম। স্বৈরাচারী হাসিনার যে কার্যকলাপ তার পরিপ্রেক্ষিতে জনরোষে আজকে এর পরিণতি। তো আমি মনে করি এই জায়গাটার একটা সুষ্ঠু ব্যবহার করা দরকার। একটি শহীদের রক্তের বিনিময় হচ্ছে কি এই বঙ্গবন্ধুর ইতিহাস বা শেখ মুজিবের ইতিহাস বা শেখ হাসিনার ইতিহাস কি বেশি দামি? বেশি দামি না।
একজন শহীদের রক্তের বিনিময়ের চেয়েও বেশি দামি না। আমাদের প্রায় 2,500-এরও বেশি শহীদ হয়েছে। ঘটনার সূত্রপাত বুধবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের ঘোষণার প্রতিবাদে মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচির ডাক দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। ধানমন্ডি 32-এর যেই ভবনের সামনের রাস্তাতেও সাধারণ মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেন না, ছিল নিষেধাজ্ঞা। সেই ভবনটির ধ্বংসস্তূপে আজকে দাঁড়িয়ে আছেন ছাত্র জনতা। স্বৈরাচারের পতনের একটি নজির হয়ে থাকবে ধানমন্ডি 32-এর এই ভবন, আগামীর জন্য হয়ে থাকবে একটি শিক্ষার মাইল ফলক। ধানমন্ডি থেকে জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরে আছেন সহকর্মী জুম্মান সাদিক, জ্যাভলিন। সরাসরি যাচ্ছি তার কাছে। যেমনটি দেখছিলেন আসলে এই যে ধানমন্ডি 32, যার সামনের রাস্তাতে দীর্ঘদিন সাধারণ মানুষ তাদের স্বাভাবিক চলাফেরাটি করতে পারেনি, সেই ভবনের উপরে এখন কিন্তু দাঁড়িয়ে আছে শত শত মানুষ, ছাত্র জনতা যারা এসেছেন, এবং এই ভবনটি কিন্তু পুরোপুরি ভেঙে ফেলা হচ্ছে। আমরা দেখছি অর্ধেকের বেশি অংশ কিন্তু ইতোমধ্যেই ভেঙে ফেলা হয়েছে। তবে এই মুহূর্তে এক্সক্যাভেটর যেটি দিয়ে কাজ চলছিল সেটি এখানে নেই। প্রায় 2 ঘন্টার বেশি সময় আগে সেটি কিন্তু চলে গেছে, এবং অন্য আরও একটি এক্সক্যাভেটর নিয়ে এসে বাকি কাজটি করা হবে। কিন্তু ভাঙচুর কিন্তু থেমে নেই। আপনারা দেখছেন সাধারণ মানুষ যারা এখানে এসেছেন, ছাত্র জনতার পাশাপাশি ছিন্নমূল মানুষ অনেককেই আমরা দেখছি আসলে যে ভাঙচুর করে বিভিন্ন যেই লোহার সামগ্রী রয়েছে কিংবা কাঠ রয়েছে, ইট, টিন, সেই জিনিসগুলো কিন্তু তারা বস্তাবন্দি করে নিয়ে যাচ্ছেন, এবং তাদের এই বিষয়টিকে লুটপাট বলতে কিন্তু আসলে নারাজ যারা এখানে অন্যান্য যারা রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা যেটি বলছেন, দীর্ঘদিন এই যে শ্রমজীবী মানুষ বা নিম্ন আয়ের মানুষ, তাদের রক্তের ওপরে কিন্তু দাঁড়িয়েছিল এই সরকার। তাদেরকে শোষণ করা হয়েছে বিভিন্নভাবে, বাজারে ন্যায্য মূল্য তারা পাননি। সুতরাং এই যে তারা যেটুকু জিনিসে এখান থেকে নিচ্ছেন সেটি একটা জাস্টিফিকেশন কিন্তু তারা দিচ্ছেন সর্বসাধারণ যারা এখানে আছেন। এবং একই সঙ্গে আমরা অনেককে দেখেছি একটি ইট, একটি পাথর কিংবা একটি কাঠের চলা, সেটি কিন্তু তারা হাতে করে নিয়ে যাচ্ছেন স্মৃতি হিসেবে রাখবার জন্য, যে ধানমন্ডি 32-এর এই ঐতিহাসিক দিনে, যেদিন স্বৈরাচারের একটি প্রতীককে ধ্বংস করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, সেই দিনের প্রতীক হিসেবে সেটি তারা কিন্তু নিয়ে রেখেছেন তাদের কাছে, এটি ব্যক্তিগত সংরক্ষণে রাখছেন। আপনারা দেখছেন 3য় তলায় কিন্তু এখনও 2-1 জায়গায় আমরা আগুন দেখতে পাচ্ছি। যে কাঠের যে চৌকাঠগুলো ছিল জানালা এবং দরজার, সেই চৌকাঠগুলোতে আগুন দেওয়া হয়েছে, এবং পার্শ্ববর্তী যেই ভবনগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখেছি আসলে সারাদিনেই, ইভেন কালকে রাত থেকেই দেখেছি এটি বিভিন্ন সময়ে ছোট ছোট আগুনের স্ফুলিঙ্গ কিন্তু আমরা দেখেছি। এছাড়া যেই বই পাঠাগারটি রয়েছে সেই বইয়ের পাঠাগার কিন্তু পুরোপুরি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে জ্বালিয়ে দেওয়ার আগে সেখান থেকে অনেকে বইটি সংগ্রহ করেছেন স্মৃতি হিসেবে রাখবার জন্য। একই সঙ্গে এখানে যারা ছাত্র জনতা সমবেত হয়েছেন তারা দাবি জানাচ্ছেন যে কোনোভাবেই যেন কোনো সুশীলতা দিয়ে এই গণহত্যার সঙ্গে যারা জড়িত ফ্যাসিস্ট সরকার যারা ছিলেন তাদেরকে যেন, বা সেই ফ্যাসিজমের যেই আতুরঘর ধানমন্ডি 32কে তারা বলছেন সেটিকে ভেঙে ফেলার দায়ে কখনো যেন সুশীল আচরণ না করা হয়, সেই আহ্বান তারা জানিয়েছেন। এবং যারা সেটি করবে তাদেরকে আসলে তারা এই আওয়ামী ফ্যাসিস্টদের দোসর হিসেবে আখ্যা দিয়েছেন। এখনো পর্যন্ত তারা যেটি বলছিলেন যে এই যে ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে তারা শপথ নিচ্ছেন আগামীতেও যদি কখনো কেউ এই স্বৈরাচারী মনোভাব নিয়ে আসবার চেষ্টা করে রাষ্ট্র ক্ষমতা দখল করে থাকার, তাদের জন্য কিন্তু একটি বার্তা হয়ে থাকবে। এবং বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন দ্রুত এই বিচার কার্যকর করার জন্য। শেখ হাসিনা সহ ফ্যাসিস্টের যেই দোসররা গণহত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল তাদেরকে বিচারের আওতায় আনার দাবি তারা জানাচ্ছেন। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত ধানমন্ডি 32 নম্বর থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডি 32-এ সহকর্মী সাদিক জুম্মন জ্যাভলিনের সাথে। এদিকে জেলায় জেলায় চলছে বুলডোজার কর্মসূচি। ফ্যাসিবাদের কোনো চিহ্ন না রাখার ঘোষণায় ঢাকার বাইরেও বাস্তবায়ন করা হয়েছে কর্মসূচি। গুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর বাসভবন। এছাড়াও আওয়ামী লীগ নেতা হানিফ, হেলাল, তোফায়েল সাদিক সহ দেশের বিভিন্ন স্থানে সাবেক এমপি, মন্ত্রী, মেয়রদের বাসভবনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ওবায়দুল কাদের
বিগত 16 বছর পুরো বাংলাদেশের মানুষের উপরে নির্মম অত্যাচার করেছেন। আমাদের কথা বলার অধিকার, আমাদের ভোটাধিকার এরা কেড়ে নিছে। এখন জনগণের দেখতেছেন আপনারা, তাদের যে রাগের বহিঃপ্রকাশ এটা প্রকাশ করতেছে। আমাদের এই আন্দোলনটা হচ্ছে ফ্যাসিবাদকে আবার আরেকবার লাল কার্ড দেখানো, কারণ হচ্ছে তারা যদি মাথা ছাড়া দিয়ে উঠতে চায় আমরা তাদেরকে এভাবে আবার প্রতিরোধ করব। শেখ বাড়ি হিসেবে পরিচিত খুলনার শেরেবাংলা রোডে অবস্থিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। দোতলা বাড়িটি এখন ধ্বংসস্তূপ। হাতুড়ি শাবল সহ বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে বৃহস্পতিবার সকালেও ভাঙা হয় ভবনটি। বিক্ষুব্ধ জনতার অভিযোগ, এ বাড়ি থেকে খুলনার সব অপকর্ম নিয়ন্ত্রণ করা হতো, এ কারণেই জনতা এটি ভেঙে দিয়েছে। তাদের ভয়তে অনেকে খুলনা শহরে থাকতে পারতো না। এই বাড়িতে বসে মানুষকে যেভাবে নির্যাতন, জুলুম, অত্যাচার এই সরকার করে গেছেন, এই জন্য এখানে মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে শেখ মুজিবুর রহমানের মুরালেও ভাঙচুর চালানো হয়। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর বরিশাল শহরের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্ররা। রাতে বগুড়া রোডের বিলাসবহুল এই বাড়িতে আগুন দেয়া হয়। অপরদিকে শহরের কালীবাড়ি রোডে শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র শেরনিয়াবাজ সাদিক আব্দুল্লার বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। আওয়ামী লীগের আরেক নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার গাজীপুর রোডের বাড়ি প্রিয় কুটিরে ভাঙচুরের পর আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। বুধবার মধ্যরাতে দেয়া আগুন জ্বলে বৃহস্পতিবার বেলা 11:30 পর্যন্ত। এদিকে কুষ্টিয়ায় শহরের পিটিআই রোডে মাহবুবুল আলম হানিফের বাড়িও গুঁড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। পেট্রোল ঢেলে বাড়ির কয়েকটি কক্ষে আগুন ধরিয়ে দেয়া হয়। এছাড়া কুমিল্লায় সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। বুলডোজার কর্মসূচির আরো খবর জানবো। নোয়াখালীর কোম্পানিগঞ্জে ওবায়দুল কাদেরের বাড়ির সামনে আছেন সহকর্মী সাইফুল্লাহ কামরুল, বরিশাল নগরীর বগুড়া রোডে আছেন অপূর্ব অপু এবং খুলনার শেরেবাংলা রোডে আছেন বেলাল হোসেন সজল। শুরুতেই যাচ্ছি সাইফুল্লাহ কামরুলের কাছে। কামরুল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ড বড় রাজারামপুর গ্রামে। এই গ্রামে বুলডোজার কর্মসূচি ঘোষণা করা হয়েছিল কালকে রাতে। এই বাড়িকে কেন্দ্র করে এখানকার শত শত ছাত্র জনতা আজ দুপুর 1:10 এখানে আসি, তারা এই হামলা চালায়। এখানে এই বাড়িতে ওবায়দুল কাদের না থাকলেও তার ভাই বসুরহাট পৌরসভার মেয়র মির্জা কাদের এখানে বসবাস করতেন। তার পৈতৃক বাড়িতে এখানে দ্বিতল একটি বাড়ি আছে। এই বাড়িটি 5 তারিখে একবার হামলা হয়েছিল। এখন এই বাড়িতে এই ওবায়দুল কাদের ভাই ছাড়াও এখানে আরো অনেক অন্যান্য ঈর্ষার লোকজন ছিল। উত্তেজিত ছাত্র জনতা, তাদের যত ক্ষোভ, যত ঘৃণা, তারা এই বাড়ির উপরে বসবাস করেছে। তাদের অভিযোগ হলো যে এই বাড়ি থেকে গত 15 বছর নোয়াখালী নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। বিশেষ করে জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছিল ছাত্র জনতার, সেই বিপ্লবে যে শত শত ছাত্র জনতা খুন হয়েছে, এই খুনের পিছে অন্যতম নায়ক ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যে এই বাড়ির সন্তান। এই ওবায়দুল কাদেরের যে তারা 5 ভাইয়ের মধ্যে 1 ভাই মৃত্যুবরণ করছে, আর 4 ভাই আছেন। 4 ভাইয়ের মধ্যে শুধুমাত্র বসুরহাট পৌরসভার মেয়র সে এই বাড়িতে থাকতো। সে এই বাড়ি থেকে যত অপকর্ম, বিশেষ করে টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, সালিশ বাণিজ্য, মানুষের ভূমি দখল থেকে শুরু করে সব কিছু তারাই করতো। এখানকার ছাত্রদের অভিযোগ যে এই বাড়ি থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী জেলা প্রশাসন, সড়ক বিভাগ এবং বিভিন্ন সরকারি চাকরির তারা এখান থেকে নিয়োগ করতো। এই বাড়ি থেকে যারা বেশি টাকা দিত তাদেরকে তারা চাকরি দিত, অথচ সকল যোগ্যতা থাকার পরও এখানকার যোগ্য লোকগুলো চাকরি পাইতো না। যার কারণে তারা এই বাড়ির উপরে তাদের যত ক্ষোভ এবং তাদের ঘৃণা, আজ সকাল থেকে এখানে তারা অনেক করছিল। এই কারণে এই বাড়ির মধ্যে তারা ভাঙচুর করছে এবং লুটপাট করছে। এই ছিল নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। আমরা বরিশালে যাব, সেখানে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য আমির হোসেন আমর বাড়িতে যে হামলা হয়েছে সেই তথ্য জানার জন্য আমাদের সহকর্মী অপূর্ব অপু আছে সেখানে। আমরা এখন বরিশাল যাচ্ছি। বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকে আহ্বানে গতকাল রাত 12টায় বরিশালে বুলডোজার কর্মসূচি পালন করা হয় শহরের 2 আওয়ামী লীগ নেতার বাড়িতে।
আওয়ামী লীগের আমির হোসেন আমুর বাসা বরিশাল শহরের বগুড়া রোডে। সেখানে এখন যে ছবিটি দেখছি এটি হচ্ছে আমির হোসেন আমুর বাড়ি। এখানে গতকালকে বুলডোজার দিয়ে ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা এখানে ভাঙচুর করেছে এবং ভেতরে আসবাবপত্র অগ্নিসংযোগ করা হয়েছে। তারা বলেছেন যে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যত ধরনের অপকর্ম হতো এই অঞ্চলে দুই নেতা আমির হোসেন আমু এই তার বাসভবন থেকে পরিচালিত করত। বিভিন্ন সময় এখানে এসে থেকে নানান ধরনের অপকর্মে লিপ্ত থাকতো বলে এখানকার ছাত্র নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন এবং সেই জায়গা থেকে এখানে গতকালকে ভাঙচুর করা হয়। এর পাশে এই কম্পাউন্ডের মধ্যেই আরও একটি বাড়ি রয়েছে। যে ছবিটি দেখছেন এটি হচ্ছে অফসুনিনের মালিক রাকিব খানের বাড়ি। তার বাড়িতেও ভাঙচুর হয়েছে। এই মুহূর্তে বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছে। অনেকেই আসলে যে যার মতন করে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। বিগত 16 বছরের আওয়ামী দুঃশাসনের নানান সমালোচনা করছে। তবে আবার অনেকেই এখান থেকে নানান যে আসবাবপত্র, মুরগি, সোফা সেট, ফ্রিজ, টিভি, এমনকি গাছও কেউ নিয়ে যাচ্ছে এখান থেকে। অন্যদিকে বরিশাল শহরের কালীবাড়ি রোড, সেখানে বরিশাল নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সিটি মেয়র সেনিবাস সাদেক আবদুল্লাহর বাড়িতেও সে গতকালকে রাতে ভাঙচুর করা হয়েছিল। বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা বলেছেন বরিশাল শহরের কালীবাড়ি রোডের বাসা থেকে দক্ষিণ অঞ্চলের আওয়ামী রাজনীতির নিয়ন্ত্রণ করত আবুল আস্তাদ আবদুল্লাহ এবং তার ছেলে সাদেক আবদুল্লাহ। তারা সেই কালীবাড়ি রোডের বাসা থেকে নানানভাবে অপরাজনীতি করত, মানুষের দুঃশাসনের রাজনীতি পরিচালিত করত এবং সেই দুঃশাসনে মানুষ নিষ্পেষিত হয়েছিল। গত 16 বছর নানানভাবে বঞ্চনার শিকার হয়েছে বিক্ষুব্ধ জনতা। তাই গত রাতে দ্বিতীয় দফায় সেখানে ভাঙচুর করে এবং এর আগেও প্রথম দফায় 5ই আগস্ট গণ অভ্যুত্থানের দিন সেখানে হামলা হয়েছে, ভাঙচুর করা হয়েছিল, সেখানে অগ্নিসংযোগ করা হয়েছিল এবং সেই সময়টাতে আমির হোসেন আমুর বাসায়ও হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই মুহূর্তে আমি রয়েছি আমির হোসেন আমুর বরিশাল শহরের বগুড়া রোডের বাড়ির কম্পাউন্ডের মধ্যে রয়েছি এবং এখানে এই মুহূর্তে এখন দুপুর 1:15 বাজে বিভিন্ন বয়সের মানুষ আসছে। কেউ ছবি তুলছে, ভিডিও করছে, সেলফি তুলছে এবং এখান থেকে যে অগ্নিসংযোগ করা হয়েছিল বিভিন্ন আসবাবপত্র, বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা সেই দুর্নীতির টাকা তারা নিয়ে যেতে চায়। তবে এখানে যারা রয়েছে, যারা ছাত্র নেতারা বরিশালে রয়েছে, তারা বলছেন যে তারা আসলে সেই দুর্নীতির টাকা তারা নিয়ে যেতে চায়। তবে এখানে যারা রয়েছে, অনেকেই যারা ছাত্র নেতারা বরিশালে রয়েছে, তারা বলছেন যে তারা আসলে এই মুহূর্তে আমি আছি শহরের বগুড়া রোডে আমির হোসেন আমুর বাসভবনে রয়েছে। এখান থেকে আমরা যেতে চাই খুলনাতে রয়েছে আমাদের সহকর্মী সজল রয়েছে, সজলের কাছ থেকে জানবো খুলনার খবরাখবর। জমিদারের নীলকুঠি আর খুলনার শেখবাড়ি দুটির চরিত্রই যেন এক। দীর্ঘদিন শোষণের বিরুদ্ধে পুঞ্জীভূত যে ক্ষমতার বহিঃপ্রকাশ, সেটি পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটি কিন্তু ঘটেছে গতকাল রাতে। আমরা দেখেছি যে খুলনার যে শেরেবাংলা রোড রয়েছে, সেই শেরেবাংলা রোডের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই, যে চাচাতো 5 ভাই রয়েছে, সেই 5 ভাইয়ের বাড়ি, এটি শেখ বাড়ি নামে পরিচিত। সেই শেখ বাড়ির ছাত্র জনতা তারা কিন্তু গতকাল রাতে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেয়। সে সময় কিন্তু আমরা দেখেছি ছাত্র জনতার মিলিত হয়ে তারা কিন্তু এই বাড়িটির প্রত্যেকটি অংশ, সামনের গেট থেকে শুরু করে ভেতর পর্যন্ত একেবারে ঘুরিয়ে দিয়েছে। আজ সকাল থেকেও আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ সেটি কিন্তু ভাঙা যে অংশগুলো রয়েছে, সেই অংশগুলো কিন্তু তারা বড় বড় হাতুড়ি দিয়ে তারা কিন্তু ভাঙছে এবং রড কাটছে। আপনাদের একটু বলে রাখি যে গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের আগের দিনই
আগস্ট এই বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতারা। এবং আপনাদেরকে বলে রাখি, শুধুমাত্র খুলনা নয়, দক্ষিণাঞ্চলের যে ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে কিন্তু এই বাড়িটি ছিল এবং প্রতিটি জায়গা থেকে কিন্তু এখানে মানুষ আসতো এবং যে শেখ বাড়ির একটা প্রভাব সেটি কিন্তু চলতো। আমরা দেখছি যে এখানে বিভিন্ন মানুষ তারা হামার নিয়ে এসেছেন এবং অনেকেই কিন্তু তাদের যে ক্ষোভ সেটি প্রকাশ করছেন এবং যে যেভাবে পারছেন তাদের লোকবল দিয়ে এই বাড়ির যে ভাঙা অংশটি সেটি কিন্তু নেয়ার চেষ্টা করছেন। এবং মানুষের মাঝে যে শেখ হাসিনার প্রতি এবং তাদের যে শেখ পরিবারের প্রতি যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের জানি রাখি, গতকাল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার যে ঘোষণা দেয়, সেই ঘোষণার পর থেকেই দেখা যায় যে খুলনার যে ছাত্র জনতার মাঝে এক ধরনের যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটি কিন্তু শুরু হয় এবং তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একত্রিত হওয়ার কিন্তু ঘোষণা দেয়। এরপর থেকেই দেখা যায় যে একেবারে রাত ঠিক 9টার সময় প্রথমে একটি এক্সকাভেটর এনে কিন্তু যে বাড়ির যে প্রধান ফটক সেটি কিন্তু গড়িয়ে দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে দ্বিতীয়টি এবং পর্যায়ক্রমে তৃতীয়টি 3 নম্বর বুলডোজার দিয়ে টানা 3টি বুলডোজার একত্রিত হয়ে রাত প্রায় 2টা পর্যন্ত, রাত 9টা থেকে 2টা পর্যন্ত তারা কিন্তু এই যে বাড়িটি ভাঙার জন্য কিন্তু তারা চালিয়েছে। এবং আজকে সকাল থেকেই কিন্তু যে জনতারা রয়েছে, বিক্ষুব্ধ জনতা, তারাই এই বাড়িতে অবস্থান করছে। আমরা কিন্তু সকাল থেকে কোনো ছাত্রদের উপস্থিতি কিন্তু এখানে লক্ষ্য করিনি, কিন্তু সাধারণ জনতা তারা কিন্তু এই বাড়িটি যে ভাঙার কার্যক্রম সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। এ ছিল আমার কাছে খুলনা থেকে যে খুলনা শেখ বাড়ি ভাঙার যে কার্যক্রম তার সর্বশেষ সংবাদ। খুলনা থেকে বুলডোজার কর্মসূচির খবর জানাচ্ছিলেন বেলাল হোসেন সজল। এর আগে বরিশাল থেকে যোগ দিয়েছিলেন অপূর্ব অপু এবং তার আগে নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুল। ধানমন্ডি 32 নম্বরের ঘটনায় ভারতের হস্তক্ষেপ আছে কিনা খতিয়ে দেখার পরামর্শ বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদের। দলটির নেতাদের অভিযোগ, ভারতে বসে দেশে বিশৃঙ্খলা উস্কে দিচ্ছেন শেখ হাসিনা। ষড়যন্ত্র ঠেকাতে দ্রুত ভোট দেওয়ার আহ্বান তাদের। ধানমন্ডি 32 আওয়ামী লীগের ইতিহাস বহন করছে শেখ মুজিবের বাসভবন ও জাদুঘর। গণহত্যার অভিযোগে বিতাড়িত শেখ হাসিনা ও পুরো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই ছাত্র জনতার রোষানলে গুড়িয়ে দেওয়া হয় ভবনটি। রাজনৈতিক মহলে এর প্রতিক্রিয়া কি? অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিরই বা কি অবস্থান এই ইস্যুতে? এখনই মুখ খুলতে না চাইলেও জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় দলটির নেতারা শঙ্কা প্রকাশ করেন দেশ ভালো দিকে যাচ্ছে না, তাই দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে নির্বাচনের দিকে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা দিলে পরেই তখন আমরা মনে করব যে হ্যাঁ, সত্যিকার অর্থেই গণতন্ত্র এখন সঠিক একটা পথে উঠেছে, যে পথ ধরে আস্তে আস্তে সামনে এগিয়ে যেতে পারবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ধানমন্ডি 32-এর ভবন ভাঙার ইস্যুতে সরকারের ভূমিকা কি তা জানতে চান। গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনো চলমান, সেটি এখনো শেষ হয় নাই। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। সুতরাং আমরা আর অল্প কিছু সময় অপেক্ষা করব। আজকে দিনের মধ্যেই আশা করি সবকিছু পরিষ্কার হবে। গণতন্ত্র বিরোধীদের ষড়যন্ত্র অব্যাহত আছে দাবি করে মেজর হাফিজ বলেন, এই বছরের মধ্যে নির্বাচন হওয়া প্রয়োজন। সরকারকে এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। আমরা অবশ্যই মনে করি এই বছরের মধ্যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। জনগণ মত প্রকাশ করবে স্বাধীনভাবে, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি বেছে নেবেন। তারাই সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী যদি প্রয়োজনে আনবেন, তারা দেশটি পরিচালনা করবেন সাধারণ মানুষের অভিপ্রায় অনুসারে। সংস্কারের নামে সময় ক্ষেপণ না করার আহ্বান জানিয়ে বিএনপি নেতারা বলেন, ফ্যাসিস্টরা এখনো সক্রিয়, তাই হাসিনা বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার নিশ্চিতের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্চ ফর জাস্টিস পালন করছে ছাত্রদল। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন রিপোর্টার মনির হোসাইন, সরাসরি যাচ্ছি তার কাছে।
বিগত সরকার আমলে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের যেই ক্যাম্পাসে নৈরাজ্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের বিচারের দাবিতে ছাত্রলীগ কর্তৃক ঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে আসলে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এই কর্মসূচি পালন করা হচ্ছে। এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলও একইভাবে তারা তাদের সেই কর্মসূচি গ্রহণ করেছে, মার্চ ফর জাস্টিস। এবং তারা এই মুহূর্তে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে যেই উপাচার্য বরাবর তাদের যেই স্মারকলিপি, সেই স্মারকলিপি তারা তুলে দিচ্ছেন ছাত্র দলের নেতৃত্বে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের 7 জন সদস্য এখানে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে তাদের যেই স্মারকলিপি, সেই স্মারকলিপি তারা তুলে দিয়েছেন। এবং তারা যেটি বলছে আসলে যে বিগত সময়ে যে ফ্যাসিজম, যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছে সেটির আসলে দৃশ্যমান কোনো উদ্যোগ এবং তাদের যে বিচার শুরুতে সেটি আসলে বলা হচ্ছে না। এই মুহূর্তে আসলে কথা বলছেন এবং ভিসি তাদের সাথে যেই প্রতিনিধি দল এসেছেন তাদের সাথে কথা বলছেন এবং তিনি আসলে আশ্বস্ত করছেন যে তাদের সেই স্মারকলিপিটি তারা পেয়েছেন এবং সেই অনুযায়ী যত দ্রুত সম্ভব তিনি আসলে যেই বিচার কার্যক্রম কিংবা ক্যাম্পাসে যেসব পদক্ষেপ নেওয়া দরকার তিনি সেসব নিবেন বলে আসলে আশ্বস্ত করেছেন। এবং যেই প্রতিনিধিরা আছেন তারা এখানে এসেছেন, তার আগেই আসলে আমরা দেখেছি টিএসসি থেকে ঠিক 1:30টার পরে তারা একটি মিছিল বের করে। সেই মিছিলে তারা বিভিন্ন স্লোগান দেন এবং সেই মিছিল বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারপরেই আসলে এই উপাচার্য ভবনে আসে এবং এখানে তাদের এই স্মারকলিপি তুলে দেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সহকর্মী মনির হোসেনের সাথে। দুপুরের সময় আরো থাকছে। দুবাই থেকে আসা ফ্লাইটে মিলল বিপুল পরিমাণ স্বর্ণ। সিলেট ওসমানী বিমানবন্দরে 17.5 কেজি জব্দ করল এনএসআই। গোয়েন্দা জালে 2 যাত্রী। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 3য় ধাপে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের 6531 জনের নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ের প্রতিবাদে নজিরবিহীনভাবে আদালতের সামনেই বিক্ষোভ করেছেন নিয়োগ বঞ্চিতরা। এ সময় বিচারককে উদ্দেশ্য করে নানা স্লোগান, আদালতের দরজায় ধাক্কাধাক্কি, আইনজীবীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তারা। এজলাস ছাড়েন বিচারপতিরা। 3য় ধাপে ঢাকা ও চট্টগ্রামের নিয়োগ বাতিল হওয়াদের অনেকে আদালতের বারান্দায় কান্নায় ভেঙে পড়েন। উত্তেজিত হয়ে আইনজীবী ও পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। তড়িঘড়ি করে এজলাস ছাড়েন বিচারপতিরা। ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয় আদালতের দরজা, বাড়ানো হয় নিরাপত্তা। চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন সর্বোচ্চ আদালত। এ রায়ের ফলে কোটার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের 6531 জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে। বৃহস্পতিবার চূড়ান্ত রায়ে যা বাতিল করে দেন হাইকোর্ট। মেধার ভিত্তিতে তারা কেউ টিকে, তারাও ওই 93% মধ্যে তারাও থাকবে এবং যারা বর্তমানে রিটকারী তাদের মধ্যে থেকে মেধার ভিত্তিতে যারা আসবে তারাই নতুন করে রেজাল্টে তারা আসবে। 2টা বিভাগের চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের 31/10/2024 তারিখের যে রেজাল্ট ছিল সেটা বাতিল। রিটকারীর পক্ষে অ্যাবসলিউট হয়েছে। এর রায়ের পরে বিক্ষুব্ধ হয়ে ওঠে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। তাদের দাবি কোটা পদ্ধতি বাতিলের আগে যথাযথ নিয়ম মেনে চাকরি নিশ্চিত হয় তাদের। সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে যারা সুপারিশপ্রাপ্ত হতে পারেনি বা যারা পাস করতে পারেনি বা সিলেক্টেড হতে পারেনি তারা 31 জন আমাদের এগেইনস্টে রিট করে। আমরা আমাদের চাকরি হারাতে চাই না, আমরা আমাদের চাকরি চাই। হাইকোর্টে বিক্ষোভের পর মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে রওনা দেন আন্দোলনকারীরা। সবশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সচিবালয়ের সামনেই অবস্থান করছেন তারা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে চালু হলো কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস। গাজীপুরের আব্দুল্লাহপুর হয়ে ঢাকা শহরে চলা বিভিন্ন রুটে 21টি কোম্পানির 2610টি বাস চলাচল করবে। সবগুলো গাড়ির রং গোলাপি। সকালে উত্তরায় আজমপুর বাস স্ট্যান্ডে টিকিট কাউন্টার ভিত্তিক বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। ঢাকার যানজট নিরসনে এখন থেকে কাউন্টার পদ্ধতিতে চলবে বাস ও মিনি বাস। যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে যাতায়াত করতে হবে। বাস স্টপেজ ছাড়া দাঁড়াবে না গাড়ি। যাত্রী ওঠানামাও করবে নির্দিষ্ট স্থান থেকে।
গাজীপুরের আব্দুল্লাহপুর হয়ে ঢাকা শহরে চলা বিভিন্ন রুটে 21টি কোম্পানির 2610টি বাস নতুন এই সিস্টেমে চলাচল করবে। সবগুলো গাড়ির রং গোলাপি। যাত্রী সেবার মান উন্নয়নে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরানো, যানজট নিরসন, দুর্ঘটনা রোধ সহ বায়ু দূষণ নিয়ন্ত্রণেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। যাত্রীরা বলছেন এতে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি দূর হবে ভোগান্তি, কমবে দুর্ঘটনা। তবে কেউ কেউ অভিযোগ করেন টিকিটিং সিস্টেমে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। যাত্রী শৃঙ্খলায় উঠতে পারবে, কাউন্টার থেকে খুব মহিলারা যেরকম ডিস্টার্বের মধ্যে পড়ে রাস্তার মাঝখানে নামায় দেয়, ওটা হবে না। এটা হচ্ছে আপনার সরকার নির্ধারণ যেই ভাড়া কিলোতে যতটুকু করেছে এইটা হচ্ছে আপনার ততটুকু আসবে। উত্তরা থেকে আমি যাব ফার্মগেটে। ফার্মগেটে আগে কত ভাড়া ছিল? 40 টাকা। এখন কত ভাড়া? এখন 50। ওই দেন 50। শ্রমিক ফেডারেশন এবং বিআরটিসি তারা যৌথভাবে কিলোমিটার মাইপে তারপর আমাদের ভাড়াটা মেশিনে উঠাইছে। যাত্রীদের সেবার মান উন্নয়নে সড়কে শৃঙ্খলা ফেরানো সহ যানজট নিরসনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম। বলেন এই পদ্ধতিতে ভাড়ায় কোনো তারতম্য ঘটবে না। শিক্ষার্থীরা হাফ ভাড়ার আগে যেভাবে যেতেন সেভাবেই যাবেন। রেভিনিউ কালেকশন এটা মালিকের হাতে থাকবে। একজন চালক সে নির্দিষ্ট সময়ের জন্য সুশৃঙ্খলভাবে ট্রাফিক রুল সহ অন্যান্য নিয়ম কানুন সহ যাত্রীর নিরাপত্তার ব্যবস্থা সহ সে গাড়ি পরিচালনা করবে। এদিকে ডিএমপি কমিশনার বলেন শুধু চালক মালিকই নয়, যাত্রীদেরকেও সচেতন হতে হবে। 2 থেকে 2.5 কোটি লোক এই ঢাকা শহরে বাস করে। শহরকে ঠিক রাখতে হলে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। চলতি মাসের মধ্যেই মিরপুর, গাবতলী, মোহাম্মদপুর সহ পুরো ঢাকা শহরেই কাউন্টার সিস্টেম সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার সহ 2 যাত্রীকে আটক করেছে গোয়েন্দা সংস্থা এনএসআই। এনএসআই এর তথ্য মতে গোপন সংবাদের ভিত্তিতে সকাল 8টা 26 দুবাইয়ের শারজা থেকে আসা আন্তর্জাতিক ফ্লাইট BG 252-তে তল্লাশি চালানো হয়। এ সময় ফ্লাইটের 2 যাত্রীকে তল্লাশি করে তাদের কাছ থেকে 17.5 কেজি ওজনের 120টি স্বর্ণের বার ও 4টি বলাকৃতির স্বর্ণের পিণ্ড জব্দ করা হয়। আটক করা হয় 2 যাত্রীকে। চলতি অর্থবছরের শেষ 6 মাসের জন্য আগামী সপ্তাহে ঘোষিত হতে পারে নতুন মুদ্রানীতি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ ধরে রাখা ও বিনিময় হারের স্থিতিশীলতা গুরুত্ব পাবে এবারের নীতিতে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তন হলেও নতুন গভর্নর পুরনো মুদ্রানীতি পর্যালোচনা করেননি। কার প্রবাহ কমাতে বাড়িয়েছেন নীতিতে তার প্রভাব খুব একটা পড়েনি। ডিসেম্বর পর্যন্ত চড়েই ছিল সাধারণ মূল্যস্ফীতি। জানুয়ারিতে সামান্য কমলেও এখনো চড়া খাদ্য মূল্যস্ফীতি। এমন বাস্তবতায় গভর্নর হিসেবে প্রথমবারের মতো মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছেন ডক্টর আহসান এইচ মনসুর। জানুয়ারি থেকে জুন সময়ের জন্য দেয়া এই নীতির ভঙ্গি এবার অত্যন্ত সতর্কতামূলক হলেও সুদহার বাড়বে কিনা তা স্পষ্ট করেনি বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতিটা হবে আমাদের অত্যন্ত অ্যাকোমোডেটিভ এবং এটা সতর্কতামূলক, অর্থাৎ এটা খুব কশাস একটা মনিটারি পলিসি। কারণ আমরা স্বাভাবিক সময়ের মধ্যে নাই, যে সমস্যাগুলো বর্তমানে বিদ্যমান আছে সেগুলোকে অ্যাড্রেস করাই হচ্ছে এটার মূল লক্ষ্য। সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয় বলে অভিমত ব্যবসায়ীদের। জানান দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো ব্যাংক ঋণের উপর নির্ভরশীল, তাই সুদ বাড়ালে পণ্য উৎপাদন খরচ বেড়ে মূল্যস্ফীতি উস্কে যায়। এজন্য ভারসাম্যপূর্ণ মুদ্রানীতি চান তারা। যেটা উন্নত বিশ্বে যেটা হয় সেখানে প্রত্যেকটা মানুষই আসলে নির্ভর করে তার ক্রেডিট কার্ড বা বাকিতে চলার উপরে। সেখানে যখন ইন্টারেস্ট বাড়ে সেখানে কিন্তু মানুষ তখন তার খরচটা কমিয়ে দেয়। আমাদের এখানে পুরোপুরি ক্ষেত্রটা একই হয় না। তো আমার মনে হয় মুদ্রানীতিটা মাঝারি আকারের করাটাই ভালো হবে। মুদ্রানীতির আরেক উদ্দেশ্য বিনিময় হার স্থিতিশীল রাখা। এজন্য রিজার্ভের পতন ঠেকানোর কৌশলও থাকবে। এই কৌশল বাস্তবায়ন করতে গিয়ে খুব বেশি সংকোচনমুখী মুদ্রানীতি না করার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। অনন্তকাল ধরে এত উচ্চ মূল্যস্ফীতি যেন আমরা না রাখি, মূল্যস্ফীতি কমাতে হবে এবং একই সঙ্গে আমাদের সুদের হারটা কমাতে হবে আর মুদ্রানীতিকে কিন্তু নমনীয় করতে হবে। এইভাবে করে এই তিনটার সমন্বয়ে যদি আমরা একটা নতুন করে মুদ্রানীতির কথা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে এটা দেশের জন্য ভালো হবে, ব্যবসা বাণিজ্যের জন্য ভালো হবে। আগামী 9 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে অনুমোদন পেতে পারে নতুন মুদ্রানীতি, ঘোষিত হতে পারে পরদিন 10 ফেব্রুয়ারি।
সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। বিপিএল ফাইনালের টিকিট সংগ্রহ করতে এসে ভোগান্তিতে পড়তে হয়েছে সমর্থকদের। দীর্ঘ লাইন হওয়ায় তৈরি হয় বিশৃঙ্খলা। এ সময় অনেকেই অভিযোগ তোলেন কালোবাজারির। ফাইনালে কোনো দুই দল মুখোমুখি হবে তা জানেন না এমন লোকও এসেছেন টিকিট সংগ্রহ করতে। আসলে এই ফাইনালে কোন দল যাবে সেটি না জেনেও টিকিট সংগ্রহ করতে এসেছে। স্বল্প মূল্যের টিকিট শেষ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন টিকিট প্রত্যাশীরা। পরে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। গোটা আসর জুড়েই বিপিএল এর টিকিট নিয়ে হয়েছে কাড়াকাড়ি। অনেকে টিকিট না পেয়ে বুথ ভাঙচুর করেছেন, আগুনও দিয়েছেন। ফাইনাল ম্যাচের টিকিট নিয়ে বাড়তি উন্মাদনা ভক্তদের মাঝে। সকাল 9টা থেকে টিকিট বিক্রির কথা থাকলেও টিকিট সংগ্রহ করতে সমর্থকরা লাইনে দাঁড়িয়েছেন ভোর থেকে। সময় যত গড়িয়েছে লম্বা হয়েছে টিকিট প্রত্যাশীদের লাইন। এক পর্যায়ে উপচে পড়া দর্শকের চাপে বুথের সামনে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় সেনাবাহিনী। এরপর শৃঙ্খলিতভাবে টিকিট সংগ্রহ করেন প্রত্যাশীরা। প্রায় 2-3 ঘন্টা দাঁড়াইছিলাম, আর ভালো লাগতেছে। ধরেন 20 জন 25 জন আছে, ওনারা আসে টিকিট 2টা 3টা 4টা করে নিয়ে যাইতেছে। নারীদের আলাদা লাইন হওয়ায় স্বল্প সময়ে টিকিট সংগ্রহ করতে পেরেছেন তারা। তবে এই সুবিধার সুযোগ নিয়েছেন অনেকে। আমি সব ভালো করে জানি না, আমি ছেলের জন্য টিকিট নিতে আসছি তো। এক মহিলা 4 থেকে 5টা কিংবা এর বেশি টিকিট ক্রয় করছে। অনেকে এসেছেন 300-600 টাকার টিকিট ক্রয় করতে। তবে একটার পর থেকে স্বল্প মূল্যের টিকিট শেষ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারাও। আমি আব্বু আম্মুর কাছ থেকে 400 টাকা নিয়ে আসছি। 400 টাকা নিয়ে আসার পর শুনি যে 400 টাকা টিকিট শেষ। ভাই 600 টাকা টিকিট 1000 টাকা নিছে ভাই। ভাই এখান থেকে রাখছে ভাই, কম মানে দেখে ভাই। 60% অনলাইন এবং 40% টিকিট অফলাইনে বিক্রি করেছে বিসিবি। দর্শকদের এমন ভিড় দেখে নিশ্চয়ই বোঝা যায় এবারের বিপিএল ক্রিকেট প্রেমীদের মাঝে কতটা উন্মাদনা সৃষ্টি করতে পেরেছে। তবে টিকিট বিক্রির এই প্রক্রিয়াটা আরও গোছানো হলে নিশ্চয়ই এতটা ভোগান্তি পোহাতে হতো না সমর্থকদের। মিরপুর থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ধানমন্ডি 32 নম্বরের ঘটনায় ভারতের হাত আছে কিনা খতিয়ে দেখার পরামর্শ বিএনপি নেতা হাফিজের। নিষিদ্ধ ছাত্রলীগের বিচার দাবিতে ছাত্রদলের মিছিল। এ ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।